যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে একাধিক ভোট চলে গেল, ভোট আসে ভোট যায়, রাজনৈতিক কারবারিরা আসে, আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার ভোটটা নেয় আর চলে যায়। 4.5 বছর এদেরকে খুঁজে পাওয়া যায় না। তাই বন্ধুগণ, সময় এসেছে, আপনাদের বলবো, আপনারা যদি ভরসা করতে পারেন, আমাদের প্রতি যদি আস্থা রাখেন, তাহলে আমাদেরকে যদি জিতিয়ে পার্লামেন্টে পাঠান, পার্লামেন্টে গিয়ে এই এলাকার মানুষের সমস্যার কথা যেমন তুলে ধরবে, এলাকার মানুষ যাতে এগিয়ে যায় তার কথা বলিষ্ঠ কণ্ঠে পার্লামেন্টের মধ্যে খাম চিহ্ন গিয়ে বলবে। যে সমস্যাগুলো কি, তার মধ্যে অন্যতম একটা সমস্যা, 14 বছর পড়ে আছে ইছামতির উপরে ব্রিজ, এখনো সম্পূর্ণ হলো না, ইনকমপ্লিট হয়ে আছে। আপনারা পার্লামেন্টে পাঠালে আর 5টা দাবির কথা যেভাবে তুলবে, আমাদের আক্তার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে এলাকার মানুষের জন্য ইনকমপ্লিট ব্রিজ যাতে কমপ্লিট করে জনগণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়, চলাচলের ব্যবস্থা করে দেওয়া যায়, তার কথা বলবে। আমরা পার্লামেন্টে কেন পাঠাবো, আমাদেরকে আগে জানতে হবে। সমস্যাটা হচ্ছে কি জানেন, ভোট আসবে ভোট যাবে, ভোট আসবে ভোট যাবে, কিন্তু আমরা আমাদের সমস্যার কথা বা এমপির কাজ কি আমরা ঠিকঠাক না বুঝার জন্য আজকে আমাদেরকে এই দুর্দিনের সম্মুখীন হতে হয়। একটা এমপির কতটা কাজ, এমপির করণীয় কি, তার ল্যাডে উন্নয়নের জন্য কত টাকা আসে, সে কি কি কাজ করতে পারে, সেইগুলো আমাদের একটু জানা দরকার। আপনারা কারা জানতে প্রস্তুত, হাত তুলুন তো। কারা এমপির কাজ কি একটু জানতে চান, একটু হাত তুলুন। দূরে যারা আছেন তারা জানতে চান তো নাকি, একটু হাত তুলুন তো দেখি না, কষ্ট হচ্ছে নাকি, আপনারা জানতে চান তো। আমি আপনাদের বলি একটু জানা দরকার। ভোট আসবে যাবে, এই ভোটের কারবারিদের মিষ্টির কথাই আপনারা গলে যাবেন না। এই ভোট কারবারিরা ভোট আসলে সিএ এর ভয় দেখাবে, এই ভোট কারবারিরা ভোট আসলে বিভাজনের রাজনীতি করবে, এই ভোটের কারবারিরা ভোট আসলে বড় তিলক কেটে বড় হিন্দু সাজবে, এই ভোটের কারবারিরা ভোট আসলে মাথায় টুপি হাজি রুমাল হিজাব পরে ভোট চুরি করবে। কিন্তু দুঃখের বিষয়, এই ভোট কারবারিদের বলি, হিন্দু শাস্তি হবে না, মুসলমানও শাস্তি হবে না, আপনি মানুষ সেজে মানুষের কাজ করুন, এটাই মানুষ আপনাদের কাছ থেকে চায়। এই ভোটের কারবারিদের কথা ভাবতে হবে। আপনি ভোট দিয়ে পার্লামেন্টে এই জন্যই পাঠাবেন, আগামী 5 বছর দেশবাসী কিভাবে ভালো থাকবে। কেন পাঠাবেন পার্লামেন্টে? আপনি এখানকার একজন নাগরিক বাজিতপুর হসপিটালে গিয়ে যাতে ট্রিটমেন্ট পান, তার ব্যবস্থা সরকার যাতে করে দেয়, তার আওয়াজটা পার্লামেন্টে কে বলবে? যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন। আপনি এখানকার নাগরিক, এখানকার নাগরিকের যাতায়াতের সমস্যা, চাষি ভুষি আছেন মানুষ, তাদের সমস্যা, স্কুল আছে শিক্ষক নাই, স্কুল আছে শিক্ষার পরিকাঠামো নাই, স্বাস্থ্য কেন্দ্র আছে ডক্টর নাই, নার্স নাই, মেডিসিন নাই, এই যে দুরবস্থা, যে সমস্যাগুলো আছে সেটা সমাধান করার জন্যই তো আপনাদের এই 16 লক্ষ 17 লক্ষ ভোটারের মধ্যে একজনকে আপনারা পাঠাবেন। বন্ধুগণ, আগামী 5 বছর দেশ আর দেশবাসী কিভাবে এগিয়ে যাবে, যে হাউসে আলোচনা হবে, যে আইনসভায় আলোচনা হবে, সেই আইনসভাতে প্রায় ভারতবর্ষের 140 কোটি মানুষ মিলে 543 জনকে পাঠাবে। 543 এর মধ্যে পশ্চিম বাংলা থেকে 42 জন যাবে, সেই 42 এর মধ্যে বসিরহাট থেকে একজন যাবে। এই বসিরহাটে প্রায় 10 জনের অধিক চাইছেন শুধুমাত্র প্রাইমারি স্কুলগুলো লঙ্গরখানায় আবার পুনরায় শিক্ষাদানের জায়গা হয়ে উঠুক। আপনারা চাইছেন আপনাদের হরহাটি থেকে আইটিআই কলেজ তুলে নিয়ে চলে গিয়েছে, হরহাটিতে আবার আইটিআই কলেজ ফিরিয়ে আনুন। তাহলে আপনাদের বলবো, আপনারা আপনাদের প্রার্থীকে পার্লামেন্টে পাঠান। আপনাদের প্রার্থীটা কে? নুসরাত জাহান পাঠিয়েছিলেন তো, কি করেছে? টিকটক ভিডিও, ওকে একটু বসতে বলো তো,
বসতে বলো, আর না হলে মুখে একটু স্যালো টেপ দিয়ে দাও। বক্তব্য শেষে একবার হ্যান্ডস আপ করি, তারপর চলে যাবো ওকে নিয়ে ফুরফুরা শরীর থাকবে। আপনারা যাকে পাঠিয়েছিলেন সে কি কাজ করেছে? এমপির কাজ হবে এইদিকে বাদুড়িয়া, বসিরহাট উত্তর দক্ষিণ, হিঙ্গলগঞ্জ, ওইদিকে আপনার সন্দেশখালী, ওইদিকে আপনার হাড়ুয়া, এই মিলিয়ে 7টা বিধানসভার মানুষের যে সমস্যাগুলো আছে সেইগুলোকে প্রথম কাজ হবে নোট ডাউন করা। নোট ডাউন করে কি করবে? পার্লামেন্টে যাবে। যেখানে দেশের আইন তৈরি হচ্ছে, যেখানে দেশের পলিসি তৈরি হচ্ছে, আপনি নাগরিক, আপনার হয়ে যেখানে কথা বলার জায়গা সেখানে যাবে। সেখানে গিয়ে কি বলবে? সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ সহ নদীর তীরবর্তী এলাকাতে যে সমস্ত মানুষেরা বসবাস করে তাদের কি হচ্ছে? প্রায় নদী গর্ভে জমি তলিয়ে যাচ্ছে। তাদের সমস্যাকে কাটিয়ে ওঠার জন্য থুতু দিয়ে আটা ছানা নয়, বাড়ির বস্তা দিয়ে বাঁধ নির্মাণ নয়, বিজ্ঞানসম্মত ভাবে বাঁধ নির্মাণ করতে হবে এবং বিজ্ঞানসম্মত ভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। তার আওয়াজ যে পার্লামেন্টে কে তুলবে? আপনার এমপি। তাই এমন লোককে পাঠান পার্লামেন্টে, সে আপনার আওয়াজটা যাতে তোলে। আমাদের মধ্যে এখন এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় ভালোবাসার আমাদের দলের প্রার্থী জনাব আক্তার রহমান বিশ্বাস। তাকে বরণ করে নিচ্ছেন আমাদের এলাকার নেতৃত্ব মুসা। চলে গেছে আমাদের এলাকার যারা নেতৃত্বরা আছেন তাদেরকে বরণ করে নিচ্ছে। বরণটা করে নাও, আমি বক্তব্যটা এদিকে চালাই। আপনাদের সমস্যা, আপনাদের সমস্যা ওগুলো গিয়ে তুলে ধরবে। কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাজ হবে এইগুলোকে নোট ডাউন করে সমস্যাকে সমাধান করা। আপনার সমস্যা নদীর এপার থেকে ওপারে যেতে গেলে সেই দূর ব্রিজ দিয়ে ঘুরে আসতে হয়। ইছামতির ওপরে যে ব্রিজটা হওয়ার কথা ছিল সেটা ইনকমপ্লিট আছে। পার্লামেন্টে গিয়ে এলাকার মানুষের জন্য, আটুরিয়া অঞ্চলের মানুষের জন্য, এই এলাকার মানুষের জন্য চিৎকার করবে এই ইনকমপ্লিট ব্রিজকে কমপ্লিট করতে হবে। এই আওয়াজটা সেখানে তুলবে। আপনাদের সমস্যা রাস্তাঘাট, এখান থেকে কলকাতা সহ বিভিন্ন জায়গায় যাতায়াতের সমস্যা, বাস রুটের প্রয়োজন আছে, তার কথা বলবে। আপনাদের স্বাস্থ্য কেন্দ্রের মান তলানিতে চলে গিয়েছে। স্বাস্থ্য পরিষেবা নিতে গেলে হয় বসিরহাট যেতে হচ্ছে, বারাসাত যেতে হচ্ছে, না হলে কলকাতায় ছুটে যেতে হচ্ছে। ওখানে না গিয়ে এই এলাকার এই ব্লকের মানুষ যাতে এখান থেকেই স্বাস্থ্য পরিষেবা পায় তার জন্য আওয়াজ তুলবে। এটা তো একটা এমপির কাজ। কিন্তু এমপি মহাশয়া কি করেছেন? পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও করেছেন আর সেলফি তুলতে ব্যস্ত হয়ে গিয়েছে। আর যেটা ভয়ঙ্কর কাজ করেছে, যখন পার্লামেন্ট থেকে সিএ নিয়ে ভোটাভুটি হচ্ছিল, বিজেপি এই রেখাপাত্রদের সরকার মানুষে মানুষে বিভাজন করার জন্য, ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার জন্য, জাতে জাতে লাগিয়ে দেওয়ার জন্য, এক কথায় বিভাজনের বিল নিয়ে এসে সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন নিয়ে এসেছিল, তখন বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আপনারা যাকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন সে বিজেপির পক্ষে ভোট দিয়ে, বিজেপির বিপক্ষে না ভোট দিয়ে ভোটদান থেকে বিরত থেকে বিজেপিকে বকলমে সহযোগিতা করেছে। তার লাভটা কি হচ্ছে? এক ফুটা বৃষ্টি পড়ছে, বৃষ্টি হলে কারো অসুবিধা আছে নাকি? কারো অসুবিধা আছে? বৃষ্টি আসার আগে ছেড়ে দেবো, চাপ নেই, কাউকে বৃষ্টিতে ভিজাবো না। কারণ ওই ওকে একটু ঠান্ডা করো তো, রাখি নিজে। তোমার পাগলামি ছুটিয়ে ফেলবে একদম, বলে দিচ্ছি। একদম নত ভালোবাসা আমার লাগবে না। কোনো জিনিস অতিরিক্ত ভালো নয়, এটা মাথায় রেখো। আমি আপনাদের বৃষ্টিতে ভেজাবো না, কারণ আমি আপনাদের বৃষ্টিতে ভেজাবো না, কারণ বৃষ্টিতে ভেজলে যদি শরীর খারাপ হয়, সরকারি জায়গায় ঔষধ নিতে গেলে সেই রাজ্য সরকার এত ঔষধ দেয়নি যে কিনে পাবেন ফ্রিতে, কিনে নিতে হবে। আর আপনার দিন গেলে 300 টাকা ইনকাম, খুব বেশি হলে আমি ভাই কিনে দিতেও পারবো না, আপনার টাকা আমি খরচও করবো না। হ্যাঁ, আপনাদের বলছি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যান, গিয়ে দেখবেন আপনি ঔষধ পাবেন না।
আপনার হাত ভেঙে গিয়েছে, যাবেন এক্সরে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে ওই এক্সরে প্লেট নাই, প্লেট থাকলে রিপোর্ট প্রিন্ট হবে তার কাগজ নাই। এই হচ্ছে বর্তমান স্বাস্থ্যের অবস্থা পশ্চিম বাংলায়। তাই বলবো এই বাজিতপুরে গিয়ে যাতে সমস্ত ধরনের ট্রিটমেন্ট পান, তার আওয়াজটা যদি পার্লামেন্টে পৌঁছাতে চান, অন্য কোন সিম্বলে হাত দেওয়ার দরকার নাই, সরাসরি আসুন, খাম চিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। বাজিতপুরে হসপিটালের জন্য পার্লামেন্টে যে চিৎকার করবে আমার আক্তার রহমান ভাই আপনাদের হয়ে বাজিতপুরের হসপিটালের কথা বলবে। আপনারা বাবা কি করবেন আপনাদের উপর নির্ভর করছে। রাতের অন্ধকারে 500 টাকা 1000 টাকা বিরিয়ানির প্যাকেটে ভুলে যাবেন না আপনাদের অধিকারের জন্য চিৎকার করার জন্য পার্লামেন্টে পাঠাবেন, আপনারা ডিসাইড করুন। বন্ধুগণ, বক্তব্য অনেক বলার ছিল, কিন্তু বৃষ্টি এসে যাচ্ছে, তার আগে শেষ করে দিতে হবে তোমাকে। ও বলছে মিটিং হলে টিএমসির পক্ষ থেকে নাকি শাসক দলের পক্ষ থেকে 1 লিটার তেল দিচ্ছে। আচ্ছা, আমরা কাউকে 100 গ্রাম তেল দিয়ে নিয়ে এসেছি, বিরিয়ানির প্যাকেট দিয়ে নিয়ে এসেছি, 500 টাকা দিয়ে রোজ দিয়ে নিয়ে এসেছি, আনিনি আর আনবো না। কারণ আমরা আপনাদের জন্য লড়াইয়ে নেমেছি। আমরা যদি আমাদের নিঃস্বার্থে লড়াইয়ে নামতে পারি আপনাদের জন্য, আপনাদের অধিকার সুনিশ্চিত করার লড়াই এসেছি, আপনাদেরকে নিঃস্বার্থে এসে আমাদের হয়ে গলা ফাটাতে হবে, আমাদের সাথে যুক্ত হতে হবে। বন্ধুগণ, একটা এমপি 1 বছরে 5 কোটি টাকা উন্নয়নের জন্য পায়। 5 বছরে তাহলে কত টাকা পাবে? গলাটা একটু টেনে নিচ্ছে ভাই আমার, হ্যাঁ দেখো তো, 5 বছরে তাহলে কত পাবে? 25 কোটি টাকা। আজকের পরে তৃণমূলের কোন বন্ধু যদি আপনাদের কাছে ভোট চাইতে আসে, এই হাজী সাহেবের হয়ে যদি ভোট চাইতে আসে, তাদেরকে বলবেন ভোট পরে চাইবে, আগে বলো এই 5 বছরে 25 কোটি টাকা আমাদের এমপি কোথায় কোথায় খরচ করেছে, তার তথ্যটাকে আমরা ভোটার আমাদেরকে দেখাও, তারপরে দ্বিতীয়বারের জন্য আমাদের কাছ থেকে ভোট নেবে। পারবেন তো? আপনার রাইট আছে, আপনার অধিকার আছে আপনার চাওয়ার। তাই বলবো আপনারা চাইবেন যে আপনারা এমপি 5 বছরে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে সে তথ্য দেন। আমি আপনাদের বলে যাচ্ছি, এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, চ্যালেঞ্জ করছি তৃণমূলের কাছে, চ্যালেঞ্জ করছি হাজী সাহেবদের কাছে। গুন্ডা মোস্তান নিয়ে আপনারা হয়তো ভোট করাতে পারেন, কিন্তু মানুষের ভোটে আপনারা জিততে পারবেন না। কারণ আপনারা যেভাবে চাকরি চুরি, বাচ্চাদের মিড ডে মিল চুরি, শিক্ষা চুরি থেকে শুরু করে বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়েছেন, মানুষ আপনাদের ভোট দেবে না। আর সাথে সাথে বিগত 5 বছরে আপনাদের এমপি কি কি কাজ করেছেন সেটাও হাজী সাহেবরা দেখাতে পারবে না। কারণ কাজ করলে তো দেখাবে ভাই, কাজ করলে তো দেখাবে, সেই অর্থে কাজই করেনি। চ্যালেঞ্জ করছি হাজী সাহেবকে, বলে যাচ্ছে এখান থেকে হাজী সাহেবদের দলের মাধ্যমে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কাছে বার্তা দিতে চাইছি, নতুন করে ভোট চাইতে আসার আগে বসিরহাটে, বাদুড়িয়াতে, কাটিয়াহাটে, ওইদিকে মিনাখাতে নতুন করে ভোট চাইতে যাওয়ার আগে বিগত 5 বছরে আপনার এমপি পার্লামেন্টে গিয়ে এই বাদুড়িয়ার মানুষের জন্য, কাটিয়াহাটের মানুষের জন্য, মিনাখার মানুষের জন্য, সন্দেশখালীর মানুষের জন্য, হিঙ্গলগঞ্জের মানুষের জন্য কটা কথা বলেছে, তার তথ্যটাকে নিয়ে আসতে হবে, তারপরে নতুন করে ভোট চাইবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আনতে পারবে না, কথাই বলেনি। আপনারা পাঠিয়েছিলেন আপনাদের দুর্দশার কথা, যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেই আইনের তৈরি হওয়ার জায়গাতে বলার জন্য, সেই আইন সভাতে বলার জন্য আপনারা পাঠিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় সে কাজ এরা করেনি। এরা কি করেছে? বিজেপিকে বকলমে সহযোগিতা করেছে। যে দলের পক্ষ থেকে বিজেপিকে বকলমে সহযোগিতা করেছে, সেই দলকে কি আর নতুন করে ভোট দেবেন ভাই? একটু জোরে বলুন। তাকে দিয়ে আর কোনো প্রশ্ন আসছে না। থাকে রেখাপাত্র মহাশয়া, রেখাপাত্র মহাশয়া ভোটে দাঁড়িয়েছে, গণতান্ত্রিক অধিকার আছে, যে কেউ যে কোনো রাজনৈতিক দলে দাঁড়াতে পারে, তবে রেখাপাত্র মহাশয়রা পশ্চিম বাংলার প্রধান বিরোধী দল। আমি রেখাপাত্র মহাশয়কে বলবো, আরে পশ্চিম বাংলার বিধানসভার মধ্যে বারবার বিভিন্ন বিষয় আলোচনা সমালোচনা হয়,
কিন্তু আপনার দলের লিডার অফ অপোজিশন, আপনার দলের যিনি নেতা শুভেন্দু অধিকারী মহাশয় বারবার বলছেন বিধানসভার বাইরে যে তৃণমূলের টাইট করে দেবো, তৃণমূলকে জব্দ করে দেবো। এই টাইট করে দেবো জব্দ করতে করতেই বিধানসভার মধ্যে গিয়ে ঠান্ডা ঘরে মমতা ব্যানার্জির সাথে বসে চা খেয়ে নিল। কোন শর্তে সেটাও কিন্তু বলতে হবে। তারপরে রেখাপাত্র মহাশয় ভোটটা চাইবেন। তলে তলে এরা মিলেমিশে আছে আর এখানে বিভাজনের রাজনীতি করছে। রেখাপাত্র মহাশয়দেরকে বলবো, এই পশ্চিম বাংলার কৃষকরা, এই কাটিহাটের কৃষকরা, এই বাদুড়িয়ার কৃষকরা ভোট দিয়ে দেশের সরকার গঠন করলো। দেশের কৃষকরা ভোট দিয়ে সরকার গঠন করলো। কিন্তু দুঃখের বিষয়, রেখাপাত্র মহাশয়কে বলে দিচ্ছি, কৃষকদের কাছে ভোট চাইতে যাবেন না। কারণ পশ্চিম বাংলার কৃষি প্রধান রাজ্য, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। কিন্তু আমরা কি দেখলাম, এই আপনাদের সরকার এমন বিল পাস করিয়েছে, সেই ব্রিটিশ পিরিয়ডের মতো বিল, যেই বিলে নীলকর সাহেবরা যেভাবে নীল চাষীদেরকে শোষণ করার চেষ্টা করেছিল, সেই একইভাবে শোষণ করার জন্য যে বিল নিয়ে এসেছে, সেই বিলের পরিবর্তে যখন কৃষক বন্ধুরা দিল্লি সহ সারা দেশে আন্দোলন করেছিল, প্রায় 850 কৃষক শহীদ হয়েছিল। আজ কৃষকের ভোট নিয়ে আপনি পার্লামেন্টে যেতে চাইছেন, এটা হতে পারে না। তাই পশ্চিম বাংলার কৃষকেরা, এই বসিরহাটের কৃষকেরা প্রতিজ্ঞাবদ্ধ করুন, দায়িত্ব নিন, কাঁধে তুলে নিন। এই রেখাপাত্রদের সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে, তাই রেখাপাত্রকেও একটা ভোট কৃষকরা দেবে না। প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা ভেবেছিলাম দেশের সরকার কৃষকের পক্ষে ভোট করাবে। আমরা ভেবেছিলাম কৃষকদের মাসিক আয় বাড়বে কি করে, তার জন্য ভোট করাবে। কিন্তু দেখলাম কি, মাসিক আয় বাড়া তো দূরের কথা, কৃষকদেরকে শোষণ করবে। কর্পোরেটদের হাতে এগ্রিকালচার সেক্টরটাকে তুলে দেওয়ার জন্য, এই চাষবাসকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য, তাদের কন্ট্রোলে যাতে চলে যায়, তার জন্য সুচতুরভাবে বিল পাস করালো। সেই বিল যে সরকার পাস করিয়েছে, যে পার্টির পক্ষ থেকে সরকার গঠন হয়েছিল, সেই পার্টিকে একটাও ভোট নয়। আর আমরা ভুলে যাচ্ছি না, কৃষক বন্ধুরা যখন দেখলো তাদের স্বার্থে আঘাত দিয়ে, কৃষকদের স্বার্থে আঘাত দিয়ে বিল পাস করিয়েছে, একে উইথড্র করাতে হবে, এটাকে তুলে নিতে বাধ্য করাতে হবে, প্রত্যাহার করাতে বাধ্য করাতে হবে। সারা দেশে আন্দোলন সংগঠিত করেছিল, পশ্চিম বাংলাতেও আন্দোলন হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, কৃষক বন্ধুরা যখন ভারত বন্ধের ডাক দিয়েছিল, পশ্চিম বাংলার কৃষকদের স্বার্থের কথা ভেবে, বসিরহাটের কৃষকদের স্বার্থের কথা ভেবে, দেশের কৃষকদের স্বার্থের কথা ভেবে, আমরাও কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কৃষকদের ডাকা ভারত বন্ধকে সংহতি জানিয়ে আমরাও ভারত বন্ধকে সফল করতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরাও রাস্তায় নেমেছিলাম। ওই সময় এই হাজী সাহেবদের দলের গুন্ডা মস্তানদেরকে দিয়ে কৃষকদের উপরে হামলা চালিয়েছিল, সাধারণ মানুষদের উপরে হামলা চালিয়েছিল, যারা কৃষকদের হয়ে আন্দোলন করছিল তাদের উপরে হামলা চালিয়েছিল, সাথে সাথে আইএসএফ এর কর্মীদের উপরে আক্রমণ চালিয়েছিল। তাই বন্ধুগণ, সময় এসেছে সেই সমস্ত কৃষকদেরকেও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ভারতবর্ষের কৃষকদের স্বার্থের কথা ভেবে কৃষকরা ভারত বন্ধের ডাক দিয়েছিল, তৃণমূলীরা তখন আক্রমণ করেছিল। তাই এই নির্বাচন এসছে 1 তারিখে, কোন তৃণমূলীকে কোনো ভোট নয়, সমস্ত ভোট এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে তথা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে ভোটটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খাম চিহ্নকে দিতে হবে, যা আগামী দিনে পার্লামেন্টে যাবে। বাইরের মাইকের আওয়াজটা ঠিকঠাক হচ্ছে ভাই? অসুবিধা হচ্ছে না তো? পার্লামেন্টে গিয়ে ঠিক আছে না, চা আছে ভাই, আর কিছু করতে হবে না, তোমারও কিছু করার না, নসিবে যতটা আছে ওর থেকে বাইরে হবে, তোমায় চাপ নিতে হবে না। ঠিক আছে, ছাড়ো, চাপ নিতে হবে না। আচ্ছা, একটা বাচ্চা ছেলেকে পাওয়া গেছে এখানে, হয়তো দূর থেকে কোথাও চলে এসেছিল, কান্নাকাটি করছে। আমার সিভিক ভলেন্টিয়ারের ভাইদের হাতে আছে, যদি কেউ
আপনারা মনে হয় কারো বাচ্চা হেরে গিয়েছে বা পরবর্তীতেও যদি জানতে পারে আমার লোকাল থানার সাথে যোগাযোগ করবে, বাচ্চাকে পেয়ে যাবে, নিশ্চিন্তে থাকবেন। ওই বাচ্চাটার হাতে একটা আইসক্রিম কিনে দাও তো, যাও ধরো বাচ্চাটাকে আইসক্রিম কিনে দাও, খাক, এখন কান্নাটা বন্ধ হবে। তো আপনারা ভাবুন কাকে ভোটটা দেবেন, কারণ ভোটের সময় আসে মিষ্টি মিষ্টি কথা বলে। আপনারা যে কারণে ভোট পার্লামেন্টে পাঠিয়েছেন, কটা বাজে? আপনারা ভাবুন কাকে ভোটটা দেবেন, কারণ এটা পঞ্চায়েত নির্বাচন নয়। পঞ্চায়েতের যে দাঁড়িয়েছে তার সাথে আমার একটু পারিবারিক মন টানাটানি আছে, ওকে ভোট দেবো অন্যজনকে ভোট দেবে, এটা নয়। এই ভোটটা কাকে দেবেন? আগামী দিনে আপনি দেশে থাকবেন কি থাকবেন না, যে আইন বর্বর বিজেপি তৈরি করছে, অ্যামেন্ডমেন্ট করছে, তার বিরোধী করার জন্য একা হলেও পার্লামেন্টের মধ্যে গিয়ে যে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে পারে তাকে পাঠাতে হবে, অন্য কাউকে পাঠিয়ে লাভ হবে না। এমন লোককে পার্লামেন্টে পাঠান। আপনি কি সব আপনার মাসিক গড়াই যেতে পারে তার জন্য গিয়ে বলতে পারে আপনি ড্রাইভার, আপনার বিপক্ষে বিজেপি যে বিল নিয়ে এসেছে সেই বিল যাতে প্রত্যাহার করে, এই 2024-এ পার্লামেন্টে গিয়ে তার প্রত্যাহারের পক্ষে এবং যাতে বিলটা তুলে নেয় তার হয়ে কথা বলে সেই লোককে পাঠান। আর না হলে কি হবে? আপনি যদি মনে করেন এই এসছে, সেই এসছে, হ্যান এসছে, ত্যান এসছে, একে ভোট দেবো না তাকে ভোট দেবো, ওই পাঠাবেন পার্লামেন্টে গিয়ে কি দেখবেন একটার পর একটা বিল পাস হয়ে যাচ্ছে, আর যে এমপি হয়ে গিয়েছে সে ভোটাভুটিতে অংশগ্রহণ করছে না, বিজেপিকে বকলমে সহযোগিতা করছে। কে আসবে সরকার বলা মুশকিল, কিন্তু যেই শাসক ছিল বিগত দিনে তাকে সহযোগিতা করেছে। বন্ধুগণ, আপনাদের বলবো, আপনাদের বাজার ঘাটে তৃণমূলের বন্ধুরা একটা ভুল বার্তা ছড়াচ্ছে যে আইএসএফ নাকি ভোট কাটছে, বলাচ্ছে না? আমি আপনাদের বলি, তথ্য দিয়ে বলবো, এই বসিরহাটে আইএসএফ জিতছে আপনাদের ভোটে, প্রথম কথা। এবার তৃণমূলীরা ভয় পেয়ে কিছু সিপিএম এর লোককে ভাড়া করেছে তৃণমূলের বন্ধুরা। আমি অন ক্যামেরা বলছি, এই বসিরহাট লোকসভাতে কিছু সিপিএম এর লোককে ভাড়া করে তাদেরকে দিয়ে ওই সিপিএম এর বন্ধুরা বিজেপির যতটা না বিরোধিতা করছে, তৃণমূলের যতটা না বিরোধিতা করছে, তার থেকে বেশি বিরোধিতা কার করছে? আইএসএফ এর করছে। কারণ আইএসএফ এখান থেকে বার হচ্ছে। সময় শুধু আপনাদের বলবো, আপনারা যদি দায়িত্ব নিয়ে আজকের পরে বাড়ি গিয়ে অন্তত 10টা করে মানুষকে বুঝাতে পারেন, এই ভোটটা যত বেশি মার্জিন হতে পারে তত বেশি তৃণমূল, বিজেপি, সিপিএম এখানে মুখ থুবড়ে পড়বে। এখানে আমরা ভোটে জিতছি, কিন্তু আমাদের লক্ষ্য এখন কি? মার্জিনটা বাড়ানো। কত ভোটে আমরা জিতবো তার এখন হিসাব চলছে, কারণ সন্দেশখালী দেখিয়ে দিয়েছে, ইটেন্ডা দেখিয়ে দিয়েছে, হাবিসপুর দেখিয়ে দিয়েছে, আর এখানে কাটিয়ার ফুটবল মাঠও দেখিয়ে দিচ্ছে এরা জয় নিশ্চিত। বিভিন্ন রাজনৈতিক দল তো প্রোগ্রাম করলো বসিরহাটে, আমি বড়াই করছি না, তারা বিরিয়ানির প্যাকেট টাকা দিয়ে অনেকজনকে নিয়ে এসে ভিড় করিয়েছে, আর আমরা কারোর জন্য 50 পয়সা দিইনি। এই হাজার হাজার মানুষ আজকে এখানে এসে ভিড় জমিয়ে প্রমাণ করে দিচ্ছে যে আগামী 1 তারিখ আসছে, সকাল সকাল উঠবো, খাম চিহ্নে ভোট দেবো, আক্তার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠাবো। আমার সুখ দুঃখের কথা, আমার চাওয়া পাওয়ার কথা, আমার যেটা প্রয়োজন সেটা আক্তার রহমান বিশ্বাস তথা খাম চিহ্নকে দিয়ে সেটা আমি আদায় করে নেব। বলতে পারে সিপিএম এর বন্ধুরা, বলতে পারে তৃণমূলের বন্ধুরা, বিজেপি মিসগাইড করতে পারে, একা কি করবে আক্তার পার্লামেন্টে গিয়ে? শুধু এতটুকু বলে দেবেন, হারা পশ্চিম বাংলাতে 2011 সাল থেকে 2023 সালের শেষ পর্যন্ত এমএলএ ল্যাডের টাকা কত ছিল? বলবে কেন 60 লাখ টাকা? তো বাড়লো কবে? এখন বেড়ে কত হয়েছে? 70 লাখ টাকা। এই 10 লাখ টাকা এক একটা এমএলএ বছরে বেশি করে পাচ্ছে উন্নয়নের জন্য, ওইটা কার জন্য হলো রে? একবার জিজ্ঞাসা করবেন, ওরা উত্তর দেবে না। আপনাদের জানিয়ে রাখি, যদি করার মানসিকতা থাকে, বলার মানসিকতা থাকে, একদিকে 1000 থাকবে, একদিকে একটা থাকলেই যথেষ্ট। পশ্চিম বাংলার বিধানসভাতে একদিকে 293 আর একদিকে সংযুক্ত মোর্চার আইএসএফ একাই এমন কথা বলেছি, চোখে চোখ রেখে মমতা ব্যানার্জির 10 লক্ষ টাকা করে বাড়াতে
বাধ্য হয়েছে। তাই আগামী দিনে 543-এর মধ্যে আমার একটাও যদি যে পৌঁছাতে পারে, আপনাদের দোয়া আশীর্বাদ ভোট নিয়ে পার্লামেন্টে গেলে আগামী দিনে পার্লামেন্ট থেকে যদি জনগণের যে কোনো বিল, যদি জনগণের বিপক্ষে কোনো বিল যায়, সেই বিলকে আটকানোর জন্য একাই যথেষ্ট কাবি হয়ে যাবে যদি মানসিকতা থাকে। এবার আপনারা ডিসাইড করুন ভোটটা কাকে দেবেন। কাকে দেবেন? বিজেপিকে? বিজেপি এখানে খুঁজে পাওয়া যাচ্ছে? বিজেপি এখানে খুঁজে পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। কারণ যে এমন প্রার্থী দিয়েছে, আমি প্রার্থীর, আমার আগে মুসা বলছিল শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করব না। কারণ জানেন, রেখা পাত্ররা যেখানে থাকে, নওশাদ সিদ্দিকীরা যেখানে থাকে, লক্ষ্মীকান্ত হাসদারা যেখানে থাকে, সুকৌশলে সেখানে অশিক্ষিত করে রেখেছে। আমি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিছু বলবো না। ওই আমায় একবার আমারও একটা দেয়াল লিখেছে, ফ্রন্ট বানানটা একটু ভুল লিখেছে। আমি দেখতে দেখতে মনে মনে ভাবছিলাম, আমাকে কয়েকটা বন্ধুও বলেছে, আমার খিল্লি করছিল। আমি বললাম এ তো 34 বছরদের বামেদের ফল। এটা বুঝতে পারছেন? খারাপ লাগছে নাকি? আমার হাতে শিক্ষা দেয়নি, পেন বই পেন খাতা তুলে দেয়নি বলি তো আমি ফ্রন্ট বানানটা ভুল লিখেছি। তুলে দেওয়ার দায়িত্ব কার? এই 13 বছরের শিক্ষা তুলে দেওয়ার দায়িত্বটা কাদের ছিল? হাজী সাহেব তোরা তৃণমূলদের ছিল। তুলে দেয়নি বলে আমরা মূর্খ হয়েছি। 34 বছরে তুলে দেওয়ার দায়িত্ব কার ছিল? নিরাপদ সর্দারদের। তার আগে 25 বছরে তুলে দেওয়ার দায়িত্ব কাদের ছিল? অধীর রঞ্জন চৌধুরীদের। তারা তুলে দেয়নি বলি আজকে রেখাপত্র হয়তো সইটা ঠিক করে করতে পারেনি। আমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলবো না, কিন্তু আমি বসিরহাট লোকসভার কথা বলছি। যতটুকু আমাদের সার্ভে টিম নিয়ে আমরা সার্ভে করে দেখেছি, যে শুধু সময়ের অপেক্ষা, সর্বপ্রথম যে সার্টিফিকেটটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই লোকসভা থেকে নির্বাচন থেকে আমরা পাবো, এই পশ্চিম বাংলা যে কটা প্রার্থী দিয়েছি সেটা হচ্ছে বসিরহাট। আরো সিটগুলোতে আমরা কন্টেস্টের জায়গায় আছি, কিন্তু বসিরহাটটা আমরা সবার টপে আছে। বসিরহাট, বালাসার, তুলবেড়িয়া, মথুরাপুর, জয়নগর, এগুলো খুব ভালো ভালো জায়গাতে আছে। এদিকে যাদবপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবারও প্রস্তুত আছে। শুধু সাইলেন্ট ভোটাররা রেডি। মিটিং মিছিলে বলেছে ভাইজান যেতে পারবো না, অসুবিধা আছে। কারণ মিটিং মিছিলে গেলে কার রুজি রুটির জায়গাতে এরা বন্ধ করে দেবে। আমিও বলেছি আসতে হবে না, সকাল সন্ধ্যে তৃণমূলের ঝান্ডা নিয়ে ভোট, দাদাজি জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ কর। আর সকালবেলা এই 1 তারিখে সকালবেলা, 1 তারিখে সকালবেলায় চুপচাপ খামে ছাপটা দিয়ে চলে যাবে, আমি এটা বলে দিয়েছি। তো আমাদের এখানে জেতার জায়গায় আছে, কিন্তু এখানে মিসগাইড করছে কারা? তৃণমূলের বন্ধুরা, বিজেপির ভয় দেখাচ্ছে, আর সিপিএম আমাদের সম্পর্কে বাজে মন্তব্য করছে। আমি আপনাদের বলে যে কোনো যে জায়গায় ডাকতে পারে, এটা কোনো ব্যাপার হলো নাকি? এটা কোনো পয়েন্ট? গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেকের। তো যেটা বলছি বন্ধু, আপনারা যারা উপস্থিত হয়েছে, বিজেপি যারা ভাবছেন এই তৃণমূলের অত্যাচারের হাত থেকে, তৃণমূলের দুর্নীতির হাত থেকে, তৃণমূলের অপশাসনের হাত থেকে, বাচ্চাদের মিড ডে মিল থেকে যারা চুরি করে, যারা রেশন চুরি করে, যারা আপনার উন্নয়নের জন্য যে টাকা এসেছে যারা লুট করে দিচ্ছে, এদের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলে ভোট দিতে হবে। আমি তাদের বলবো, আমি বসিরহাট লোকসভার কথা বলছি, এই ভোটটা দিয়ে নষ্ট করবেন না। যদি আপনারা প্রকৃত অর্থে চান এই বসিরহাট লোকসভা থেকে তৃণমূলের গুন্ডামি, তৃণমূলের মস্তানি, তৃণমূলের রাহাজানি, তৃণমূলের কাঠপানি খাওয়ার এই সাম্রাজ্যকে ধ্বংস করতে হবে, তাহলে বলবো বড় ফুলে ভোট দিয়ে আপনাদের ভোটকে নষ্ট করবেন না। এই ভোটটাই লোকসভা নির্বাচনে খাম চিহ্নকে দেন, মার্জিন এমন বাড়বে তৃণমূল এমনি ঘরে ঢুকে যাবে। যে বামপন্থী বন্ধুরা লাল ঝান্ডায় বিশ্বাসী, লাল ঝান্ডা দেখলেই তারা ভোট দিয়ে দেন, তাদের আবেগকে আমি সম্মান জানিয়ে বলছি, এবারে আপনাদের ভোটকে নষ্ট করবেন না, এবারে আপনাদের ভোটকে নষ্ট করবেন না। যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী তাদেরকে বলবো, যদি প্রকৃত বামপন্থাকে এগিয়ে নিয়ে যেতে চান, এবারে নিরাপদ বাবুকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই, আখতার রহমানকে ভোট দিন, খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠান। এই বসিরহাটে বামপন্থার প্র্যাকটিস করার সুষ্ঠু সমাজ আমরা গড়ে তুলব। আজকে কিছু বামপন্থীরা দিনে বামপন্থী আর রাত্রে কেউ বিজেপির কোলে তুলছে, তো কেউ তৃণমূলের কোলে তুলছে। এই এদের থেকে সাবধানে থাকবেন। আপনাদের বলবো,
ওকেও একটা আইসক্রিম কিনে দাও মুখে, ও চুষতে থাকুক। দু হাতে দুটো আইসক্রিম দাও ওর, বড় ছেলে দু হাতে দুটো আইসক্রিম দিয়ে বলে একটা একবার চুষো, একটা একবার চুষো, না বার করে মুখ থেকে। আজকে এই সমাবেশে আরো লোক হতো, আমাদের তৃণমূলের উন্নয়ন বাহিনী, বাইক বাহিনী আমাদের অনেক লোককে আটকেছে। তবে যাদেরকে আটকেছে তাদেরকে কি আইএসএফ থেকে ভোট দিয়ে থেকে বিরত রাখতে পারবে ভাই? বিরত রাখতে পারবে না, কারণ ভোট চুপচাপ যাবে, খাম চিহ্ন দিয়ে চলে আসবে। আমি আপনাদের বলবো, আমি শেষের দিকের পরে আমার একটা প্রোগ্রাম আছে, শুধু এতটুকুই আমি আপনাদের একটা অনুরোধ করে যাব। আপনারা যদি চান আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আপনারা যদি চান আগামী 5 বছর, ওকে আইসক্রিমটা দিয়ে নিয়ে এসে আবার এখানে বসাবে, ও মুখে দুটো চলে গায়ে নালে পড়ে যাবে, তো মুখ থেকে বার করতে পারবে না। আপনারা যদি চান আগামী 5 বছর আপনাদের জন্য আইনসভায় আইন তৈরি হোক, তাহলে আপনাদের বলবো অন্য কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নাই, ফুলে হাত দেওয়ার দরকার নাই। কারণ এই ফুলটাকে দেখতে খুব ভালো লাগছে, এই 3 দিন পরে এই ফুলটা যদি বাড়িতে রাখেন কি হবে? পচবে, শুকোবে, প্রথমে পচবে, পচিয়ে যদি এটাকে সার গাদায় না ফেলেন পোকা জন্মাবে। এই পোকা থেকে আপনার আমার বাড়ির সদস্যার শরীরে যদি যায় শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বলবো একটা 13 বছর ধরে আছে আর একটা 10 বছর ধরে আছে। 10 বছরকে বিসর্জন দেওয়ার সময় এসে গেছে, 13 বছরটাকে 2026 আমরা বিসর্জন দেব। তাই এটাকে এখন আমরা সার গাদায় ফেলে দেব। তাই অনুরোধ করছি আপনাদেরকে, যে ফুল এক্সপায়ার হয়ে গেছে এই ফুলকে আর ঘরে রাখা যাবে না, সার গাদাই ফেলুন। আর যেখানে খামচিনি কাস্তে হাতুড়ি তারা চিহ্ন নিয়ে যারা দাঁড়িয়েছেন তাদেরকে শুধু এতটুকুই প্রশ্ন করুন, 2011 সালের আগে পর্যন্ত আপনারা ক্ষমতায় ছিলেন, এখন আপনারা 34 বছর বাংলায় ক্ষমতায় ছিলেন, 34 বছর বাংলায় ক্ষমতায় থাকার পরেও এখনো কেন ইছামতির ওপরে ব্রিজটা হলো না? সেই জবাবটা দেন। এই বাজিতপুরের হসপিটালটা উন্নত মানের তখন কেন করেননি? তখন আমাদেরকে কলকাতায় ছুটে যেতে হয়েছিল, এখন আমাদের কলকাতায় ছুটে যেতে হয়েছে। আর আপনাকে সুযোগ দেব না, এবার আমরা খামচিহ্নকে সুযোগ দিয়ে পার্লামেন্টে পাঠাবো। খামচিহ্ন আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য আওয়াজ তুলবে। বলতে পারবেন তো ভাই? ভাই শেষ করছি, একটা আপনাদের কাছে অনুরোধ, আমার অনুরোধটা এটাই। আচ্ছা, আপনারা কি কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিম সাহেবের সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? সুজন চক্রবর্তীর সাথে পার্থ চ্যাটার্জির হাতাহাতি লড়াই হতে? শুভেন্দু অধিকারীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? দিলীপ ঘোষের সাথে কুণাল ঘোষের হাতাহাতি লড়াই হতে? কারো লড়াই দেখিনি। উল্টে আমরা কি দেখেছি? দিলীপ ঘোষ বিজেপির নেতা, কুণাল ঘোষ তৃণমূলের নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা এক জায়গায় বসে এসি রুমে বসে কেক কাটছে। আমরা কি দেখেছি? পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা, সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা এসি রুমে বসে আছে। আমরা কি দেখলাম? বরানগর উপনির্বাচনে তন্ময় বাবু সিপিএম এর থেকে দাঁড়িয়েছে আর সজল বাবু বিজেপির থেকে দাঁড়িয়েছে, তারা কোলাকুলি করছে, কোনো অসুবিধা নেই, আমি এর বিরোধিতা করব না। আমরা কি দেখলাম? দিলীপ ঘোষ বিজেপির প্রার্থী, কীর্তি আজাদ তৃণমূলের প্রার্থী, ভোটের দিনে তারা কোলাকুলি করছে, আমি এর বিরোধিতা করি না, ভালো কথা। কিন্তু তারা যদি কোলাকুলি করতে পারে, আপনারা এই কাটিয়াতে, আপনারা বাদুরিয়াতে, আপনারা বসিরহাটে, আপনারা শাসনে, আপনারা ভাঙড়ে, আপনারা ক্যানিংয়ে, সমস্ত রাজ্যের বুথ স্তরে কেন মারামারিতে জড়িয়ে পড়েন ভাই? কেন জড়িয়ে পড়েন? এটা আপনাদের কাছে অনুরোধ। আপনারা দেখুন বড় নেতাদেরকে, তারা যদি মারামারি হানাহানিতে না জড়ায় তাহলে আপনারা কেন জড়াবেন? আপনাদের কাছে অনুরোধ, ভোট আসবে যাবে, ভোট নিয়ে দিল্লি চলে যাবে, আবার নেতা এসি রুমে যাবে, দিল্লি চলে যাবে, ভোট নিয়ে ফ্লাইট চড়ে দিল্লি যাবে, এসি ট্রেনে দিল্লি যাবে, 5 বছর হয়ে গেলে পেনশন পেয়ে যাবে, আর আপনাকে আমাকে কি করবে? এই ভোটের জন্য খুনোখুনি হানাহানিতে জড়িয়ে দেবে। আমি অনুরোধ করছি এ কাজে আপনি জড়াবেন না, অনুরোধ করছে এটাই, আপনারা ভোটের জন্য প্রতিবেশী সম্পর্ক নষ্ট করবেন না। আচ্ছা আপনারা বলুন,
1952 সাল থেকে এই ধরনের একটা স্লোগান হচ্ছে না, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই ধরনের স্লোগান। লড়াইটা করছে কি আর বাঁচছে কে? লড়াইটা কি মোহাম্মদ সেলিম সাহেব করে, সুজন চক্রবর্তী করে, দিলীপ ঘোষ করে, কুণাল ঘোষ করে, মমতা ব্যানার্জি করে, অভিষেক ব্যানার্জি করে, শুভেন্দু অধিকারী করে? এরা লড়াই করে না। লড়াই কে করে? 300 টাকার রোজে যারা থাকে চটে যারা বসে আছেন এরা লড়াই করছে আর বাঁচছে বড় বড় নেতারা। তাই অনুরোধ করব আর লড়াই নয়। তারপরেও যদি নেতারা আপনাদেরকে লড়াই করতে বলে, কারণ আমার মাইকের আওয়াজ বাজারে যাচ্ছে, তৃণমূলের বন্ধুরা শুনছে হয়তো, বিজেপির বন্ধুরা শুনছে হয়তো, কংগ্রেসের বন্ধুরা শুনছে হয়তো, সিপিএম এর বন্ধুরাও শুনছে হয়তো। আমি প্রত্যেকটা নেতাদেরকে বলবো বুথ স্তরের আর লড়াই জড়াবেন না। আজকের পর থেকে যদি নেতারা বলে লড়াই করো, তখন কি বলবেন আপনারা? নেতাই লড়াই করো, নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। এটা বলতে পারবেন তো? আর মারামারি হানাহানিতে জড়াবেন না। কেন নওশাদের উপরে এত রাগ জানেন? আমার দাদুদেরকে গাছে তুলিয়েছিল পাম দিয়ে। এই যারা বসে আছেন চটে, একটু ভাবুন আপনার দাদুদের কথা। পাম দিয়ে গাছে তুলেছে, দাদা বলেছে পাখি পাড়তে হবে। পাখি পাড়তে গিয়ে কেউ পড়ে ঠ্যাং ভেঙেছে, হাত ভেঙেছে, মারা গেছে। আবার কেউ পাখি পড়ে নিয়ে এসছে, পাখি পড়া হয়ে যাওয়ার পরে ও খুব ভালো ছেলে বলে ছেড়ে দিয়েছে। আমার দাদুগুলোকে ধ্বংস করেছে এভাবে, করেনি? আপনার বাবাদেরকে দেখুন, একই ভাবে পাম দিয়েছে, গাছে তুলেছে, ওই পাখি পেড়ে কেউ পড়ে মরেছে, নালে কেউ পেড়ে দিয়েছে। পাখি পেড়ে নেওয়ার পরে কি বলেছে? যে খুব ভালো ছেলে বলে ছেড়ে দিয়েছে। এখন আপনাকে আমাকে তুলতে বলছে, আমি বলছি এখন আর আমি উঠবো না। আমার দাদুকে তুমি তুলেছো, আমার বাবাকে তুলেছো, আমি আর উঠবো না। আমি পাখি পাড়তে উঠবো অবশ্যই, নিজের জন্য পাখি নিয়ে পেড়ে নিয়ে চলে আসবো, তোমার জন্য আমি আর পাখি পাড়তে উঠবো না। এবার যখনই বলছি তখনই নওশাদ সিদ্দিকী সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে, তখনই বিজেপি দালাল হয়ে যাচ্ছে, তৃণমূলের দালাল হয়ে যাচ্ছে। আমার বক্তব্য, আমার দাদু পাখি পাড়তে উঠেছে, আমার বাবা পাখি পাড়তে উঠেছে, তারা ধ্বংস হয়েছে। আমি পাখি পাড়তে উঠবো, আমার জন্য রাখবো। আর আপনি পারতে পারেন না, আমরা গাছে ওঠার শিখা চড়িয়ে দেবো, গাছে চড়া আমরা শিখিয়ে দেবো, না পারলে মই লাগিয়ে দেবো। গাছে উঠে আপনার পাখি আপনি পারবেন, নিচে ক্যাশি নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো, পড়ে গেলে ধরে নেবো, কিন্তু আপনার জন্য আর পাখি পারবো না। তখনই আপনার রাগ হয়ে যাচ্ছে। সমস্যাটা কোথায় জানেন? আমাদের উপরে এত রাগ কেন? আপনারা জানেন, অনেকে জানেন না, জানিয়ে দিই। হিন্দু ধর্মের পূর্বপুরুষের জন্য, হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা, এই ভাই ছেড়ে দাও, ছেড়ে দাও, এই ভাই ও ছেড়ে দাও না, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওর সবটা কিন্তু মাথা খারাপে করেনি, ওর সবটা মাথা খারাপে, ওর মাথা খারাপ বলছো, ওর মাথা খারাপ নয়। বলছি তো সবটা করেনি, বুঝতে পারলাম তো এখন, এবার বুঝতে পারলাম ওকে। এতক্ষণ আমিও ভুল বুঝছিলাম। তো আপনার ভোটটা শুধু নিয়েছে আর আপনাকে ব্যবহার করেছে। আমাদের বক্তব্য একদম খোলা, আমাদের উপর কেন এদের রাগ? আপনারা জানেন হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা ধর্মের নামে, দেবদেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, যেটাকে আমরা দেবত্ব সম্পত্তি নামে জানি, যেটা হস্তান্তরযোগ্য নয়। মুসলিম ধর্মের পূর্বপুরুষেরা মাদ্রাসার নামে, মসজিদের নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, যেটাকে আমরা ওয়াকফ সম্পত্তি নামে জানি, যেটা হস্তান্তরযোগ্য নয়। এই মমতা ব্যানার্জির আমলে, তৃণমূল সরকারের আমলে উন্নয়নের এমন ছোঁয়া লেগেছে, বিএলআর অফিসগুলোতে উন্নয়নের জোয়ার এমন পৌঁছে গিয়েছে, ওই দেবত্ব সম্পত্তি, ওই ওয়াকফ সম্পত্তি ওগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। তাই আমাদের দাবি, সমস্ত দেবত্ব সম্পত্তি উদ্ধার করতে হবে। দেবদেবীর নামে, মন্দিরের নামে যে সম্পত্তি ছিল, দেবদেবী মন্দিরকে ফিরিয়ে দিতে হবে। সমস্ত ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে হবে। মাদ্রাসার নামে, মসজিদের নামে যেগুলো ছিল সেগুলো ফিরিয়ে দিতে হবে। যখন আমি দেবদেবী সম্পত্তি উদ্ধারের কথা বলছি, তখন আমি হয়ে যাচ্ছি মুসলমানদের দল। ওর মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে মুসলমানদের দল, আইএসএফ ওর কাছে যাস না। আমি যখন ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বলছি, মাদ্রাসা মসজিদে তার সম্পত্তিকে বুঝিয়ে দেওয়ার কথা বলছি, তখনই হয়ে যাচ্ছে বিজেপির দালাল। যাবো কোথায় আমি ভাই? আমি হিন্দু মায়ের, আমার সরস্বতী মায়ের ছেলের চাকরি গেছে, চুরি হয়েছে, তার প্রতিবাদ করলে আমি মুসলমানদের দল। আর এদিকে ফতেমা মায়ের ছেলেরও চাকরি চুরি গেছে, এর হয়ে কথা বললে আমি বিজেপির দালাল। যাবো কোথায়? যাওয়া কি বলা কি ছেড়ে দেবো নাকি? আমি যখন বলছি আমার দলিত আদিবাসী ভাইদের জন্য, যে দলিত আদিবাসীকে নাকি মমতা ব্যানার্জি খুব ভালোবাসে, ভালো কথা, ঠিক মাইনরিটিদেরকে ভালোবেসে যেমন কি করছে,
এমন সূক্ষ্মভাবে ছুরি চালাচ্ছে, ধরতে পারছেন না? ঠিক দলিত আদিবাসী ভাইকেও মমতা ব্যানার্জি সূক্ষ্মভাবে ভালোবেসে ছুরি চালাচ্ছে। এসটি এসসি কোটাতে, যেটা দলিত আদিবাসী ভাইদের জন্য সংরক্ষণ, সেই কোটাতেই চাকরি কারা করছে? নন এসটি এসসিরা। যখন এর আমি প্রতিবাদ করছি, যখন মাইনরিটিদের মুসলমানদের চাকরি নাই কেন যখন বলছি, তখন আমি বিজেপি দালাল নালে মুসলমানদের দল হয়ে যাচ্ছি। তাই বন্ধুগণ বলবো, অনুরোধ করবো আপনাদেরকে, আমাদেরকে 1 তারিখে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। যদি না ভালো লাগে ভোট দেবেন না, জোর জবরদস্তি করব না। কিন্তু এই শুভেন্দু অধিকারীদের, এই রেখাপাত্রদের ফাঁদে আপনারা পা দেবেন না। এরা ক্ষমতায় টিকে থাকার জন্য, এরা ক্ষমতার মসনদে থাকার জন্য হিন্দু মুসলমানের মধ্যে যারা দীর্ঘদিনের সম্পর্ক আমাদের ছিল, প্রতিবেশী সম্পর্কগুলোকে এই শুভেন্দু অধিকারীরা, এই সুকান্ত মজুমদাররা এই হিন্দু মুসলমানের সম্পর্কের মধ্যে বিভাজন করতে চাইছে। আর মমতা ব্যানার্জি এক্সপায়ার ডেটের মলম লাগিয়ে ঘাটাকে আরো বেশি ক্ষতি করে দিচ্ছে। তাই অনুরোধ করছি আপনাদের, এই বিজেমূলকে একটাও ভোট নয়, এই বিজেমূলকে একটাও ভোট নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা হচ্ছে, সিপিএম এর বন্ধুরা নাকি আমার নামে বলছে নওশাদ সিদ্দিকীর জন্য জোট হয়নি। আমরা তো জোট চেয়েছিলাম, নওশাদ সিদ্দিকী 3টে সিট দেবে, নিয়ে চুপ করে বসে যাব। ও আত্মসম্মান বিকিয়ে নওশাদ সিদ্দিকী জোট করেনি, আগামী দিনেও করবে না। আমরা 14 চেয়েছিলাম, 14, 12, 11, 10, 9, 8, 7 পর্যন্ত নেমেছিলাম। ওনারা একটা দুটো দিয়ে, ওই যেমন দুটো হাতে দুটো আইসক্রিম দিয়ে ছেড়ে দেবে, হতে হবে না। কারণ আমি শুধু আমার জন্য ভাবি না, আমার সোসাইটির জন্য ভাবি, আমার দলিতের জন্য ভাবি, আমার আদিবাসীর জন্য ভাবি, আমার মুসলিমের জন্য ভাবি, আমার পিছড়ে বর্গের মানুষের জন্য আমি ভাবি। সুতরাং আমাকে আত্মসম্মান বিকিয়ে আমি জোট করব না। ওদেরকে বলুন যে তোমরা অনেক কথা বলছো, তোমাদের শুধু একটা কথার উত্তর দাও। বসিরহাটে নিরাপদ বাবুর হয়ে, নওশাদরা অচ্যুত বাদ দাও, বসিরহাটে নিরাপদ বাবুর হয়ে রাহুল গান্ধীকে নিয়ে এসে একটা সমাবেশ করো, তাহলে জানবো কংগ্রেস আর সিপিএম এর সত্যিকারের জোট হয়েছে। ওদের প্রশ্ন করুন, কুচবিহারে সিপিএম প্রার্থী দিয়েছে, লালডান্ডা প্রার্থী দিয়েছে, কংগ্রেসও প্রার্থী দিয়েছে, তাহলে কি জোট হলো? ওদের প্রশ্ন করুন, ঘাটালে লালডান্ডা প্রার্থী দিয়েছে, কংগ্রেসও প্রার্থী দিয়েছে, জোটটা কি তাহলে হয়েছে? ওদের প্রশ্ন করুন, পুরুলিয়াতে লালডান্ডা প্রার্থী দিয়েছে, কংগ্রেসও প্রার্থী দিয়েছে, তোমরা নাটক করছো আর শব্দ নওশাদ সিদ্দিকীর। ওদের প্রশ্ন করুন, রাহুল গান্ধীর বিরুদ্ধে লাল ঝান্ডা প্রার্থী দিল কেন? আচ্ছা, এখন প্রধানমন্ত্রীর মুখ বিরোধী থেকে কার আছে ভাই? কার? নওশাদ সিদ্দিকী নিশ্চয়ই নয়, আখতার রহমান বিশ্বাসের নিশ্চয়ই নয়, সেটা কার? কেউ অস্বীকার করবে না, রাহুল গান্ধীর। রাহুল গান্ধীকে পার্লামেন্টে যেতে দেবে না বলে এই নিরাপদ বাবুরা আপনার কি বলে কেরলে ওয়াইনাডে এই রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে, আর এখানে বড় বড় কথা বলছে। এই নিরাপদ বাবুদেরকে বলবেন, সত্যিকারের যদি তোমরা জোট করে থাকো, সত্যিকারের কংগ্রেসের সাথে যদি তোমরা কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করো, তাহলে আমাদের এই বসিরহাটে গান্ধী পরিবারের কাউকে নিয়ে এসে একটা জোটের মিটিং করে দেখাও, তাহলে জানবো তোমরা সত্যিকারের প্রোগ্রাম করছো। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি এখানে রাহুল গান্ধী এসে একটা প্রোগ্রাম করে, তারপরে এসে আমাদের দরকার লাগলে আখতারের নামের হয়ে বলবো আখতারকে ভোট দিতে হবে না, আমি রাহুল গান্ধীকে ভোট দিতে বলবো। এত বড় চ্যালেঞ্জ করে গেলাম, এত বড় চ্যালেঞ্জ করে গেলাম। সিপিএম এর নেতারা যারা আছেন, বামপন্থীরা যারা আছেন, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আসুন আপনারা কি জোট করেছেন? জোটের নামে বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন না তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন, তার প্রমাণটা বাংলার মানুষ দিয়ে দেবে 1 তারিখে, 4 তারিখে হাতে নাতে বাংলার মানুষ এই জয় কংগ্রেস সিপিএম কে বুঝিয়ে দেবে। বলছি তো, বলছে জোট হয়েছে। আরে কেন্দ্রের নেতৃত্ব রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে একটাও দেখেছেন বাংলাতে? উল্টে অধীর রঞ্জন চৌধুরীকে চমকাচ্ছে যে মমতার বিরুদ্ধে কথা বললে দল থেকে বার করে দেবো। অধীর রঞ্জন চৌধুরীকে আমি ছোট মোদি বলি, আমি ছোট মোদি বলি। আগামী দিনে মোদির কলেজেই দুলবে, দেখে নেবেন, এই ক্যামেরায় রেকর্ড হচ্ছে, ছোট মোদি। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী এই তৃণমূলের সরকারকে, এই মমতা ব্যানার্জির সরকারকে যেভাবে সমালোচনা করে, সেটাকে কিন্তু আমি সমর্থন করি, সেটাকে সমর্থন করি। তো একটা ঘোর, একটা প্রোগ্রাম কলকাতাতে সাইরা শাহ হালিমের হয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আর কি আছে সোনিয়া গান্ধীর কাউকে একটা করে দেখাতে বলুন তো, তাহলে জানবো সত্যিকারের জোট করছে। এটা জোট হয়নি, এটা ঘোট হয়েছে। এই ঘোটে হাত দিয়ে আপনার হাতকে নষ্ট করবেন না। বামপন্থী বন্ধু কংগ্রেসকেও বলবো, এই ভোট নষ্ট করবেন না। আসুন আপনাদের মূল্যবান ভোট খামচিহ্নে দিন। বসিরহাট থেকে সমস্ত দুর্নীতি বন্ধ করে, অপশাসনকে দূর করে সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রথম পদক্ষেপকে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ জানাই আঠুরিয়া অঞ্চল কমিটিকে আইএসএফ ধন্যবাদ জানাই বাজিতপুর অঞ্চল কমিটি আইএসএফ শায়েস্তানগর অঞ্চল কমিটি ওয়ার্ড নম্বর যেগুলো আছে 11, 12, 13, 14, 15 সকলে যারা আছেন এখানে মিয়ারাজ সহ আমাদের মামুন সহ যারা নেতৃত্বরা ভাইয়েরা আছেন শায়েস্তানগর অঞ্চল যারা নেতৃত্বরা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং যারা দর্শক বন্ধুরা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুরা আমাদেরকে সুন্দরভাবে কোঅপারেট করেছেন ট্রাফিকটা সুন্দরভাবে